হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা তোমাদের সাথে মিক্সড জিকে অর্থাৎ জিকে ম্যারাথনের একটা আমাদের ক্লাস চলছিল, তো সেই জিকে ম্যারাথনে আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করার জন্য। এবং আমাদের যে ডাব্লিউবি এসআই সার্জেন্ট এবং এসআইয়ের এক্সাম হয়ে গেল, তার অ্যান্সার কি অর্থাৎ জিকে পার্টের অ্যান্সার কি আমি আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে সবগুলো দেখে নাও। আর এবং অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। প্রথম কোশ্চেন দেখো, বলছে যে ডিডিটি কি? ডিডিটি হচ্ছে এক ধরনের পতঙ্গনাশক বা কীটনাশক, ঠিক আছে? মানে পতঙ্গ বা কীটনাশকদের ধ্বংস করতে ডিডিটি ব্যবহার করা হয়। ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইফিনাইল ইথেন। অনেক এক্সামে এই কোশ্চেনের ফুল ফর্ম পড়ে। ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইফিনাইল ইথেন। গান্ধী চলচ্চিত্রের পরিচালককে? গান্ধী চলচ্চিত্রের পরিচালক হচ্ছে কিন্তু রিচার্ড আটেনবরো। গান্ধী চলচ্চিত্র মানে গান্ধী জীবন সম্পর্কে যে চলচ্চিত্র বা যে ছবি, সেই গান্ধী চলচ্চিত্র যে পরিচালক হচ্ছে কি অ্যাটেনবরো। দিনই ইলাহি কি? দিনই ইলাহি হচ্ছে একটি ধর্ম, যেমন মুসলিম, হিন্দু, জেসাস, বিভিন্ন যে ধর্ম, এই ধরনের এইরকম একটি ধর্ম হচ্ছে দিনই ইলাহি। এই দিনই ইলাহি এই ধর্মটি প্রবর্তন করেছিলেন আমাদের হচ্ছে মোগল সম্রাটের রাজা আকবর। 1582 সালে কিন্তু এই ধর্মটি প্রবর্তন করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দিনই ইলাহি কে প্রবর্তন করেছিল? মোগল সম্রাট আকবর 1582 সালে, ঠিক আছে? এবং এই দিনই ইলাহি যিনি প্রথম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছে আকবরের সভাসদের মেম্বার হচ্ছে বীরবল। বীরবল কিন্তু প্রথম দিনই ইলাহি গ্রহণ করেছিল। লোহায় মরচে পড়ে, এটা কিসের কারণে লোহায় মরচে পড়ে? এটা কিন্তু একজন অক্সিডেশন হয়, মানে জারণ হয়। লোহায় মরচে পড়ে কারণ হচ্ছে কি লোহার জারণ জারণ হয় লোহার উপরে। লোহার সাথে লোহা এবং বায়ু, জলীয় বাষ্প এবং বায়ু জলের সাথে, ঠিক আছে, রিয়াকশান করে লোহার উপরে অক্সিডেশন অর্থাৎ জারণের মাধ্যমে ফেরাস অক্সাইড তৈরি হয়। তো লোহার মরচে পড়ে কারণ অক্সিডেশনের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুয়েজ খাল কাকে কাকে যুক্ত করে? দেখো, সুয়েজ খাল সুয়েজ খাল হচ্ছে লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে যুক্ত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এখানে আমরা মনে থাকবে আমাদের যে ইউক্রেন ইউক্রেন বলছি সরি, আমাদের যে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, ঠিক আছে, সেখানে এই সুয়েজ খাল অবস্থিত। সুয়েজ খাল কিন্তু হচ্ছে মিশর এবং ইসরায়েলের মাঝখানে অবস্থিত। তো সুয়েজ খাল হচ্ছে, যদি বলে কোন কোন দেশকে আলাদা করেছে, তাহলে আমরা বলবো কিন্তু কি বলবো, আমরা বলবো কিন্তু এশিয়া আর আফ্রিকাকে। এবং সুয়েজ খাল হচ্ছে মিশর এবং আমাদের হচ্ছে ইউক্রেনের মাঝে অবস্থিত। এই সুয়েজ খাল যে দুটো সাগরকে যুক্ত করছে সেটা হচ্ছে কিন্তু লোহিত সাগর এবং ভূমধ্যসাগর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনে দেখো, জুডো খেলায় সর্বোচ্চ সম্মান কি? জুডো খেলা এক ধরনের খেলা, সেই খেলায় সর্বোচ্চ সম্মান হচ্ছে কিন্তু ব্ল্যাক বেল্ট। জুডো খেলায় সর্বোচ্চ সম্মানকে বলা হয় ব্ল্যাক বেল্ট বলা হয় প্রাইজটাকে। ভূদান আন্দোলন কে শুরু করেন? ভূদান আন্দোলন শুরু করেন কিন্তু আচার্য বিনোবা ভাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই কিন্তু প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্ব সহকারে তোমরা দেখবে, সবগুলো বিভিন্ন এক্সামে কিন্তু রিপিটেড কোশ্চেন আছে। তাহলে ভূদান আন্দোলন বা ভুদুন আন্দোলন, ঠিক আছে, এই আন্দোলনটা স্টার্ট করেছিল আচার্য বিনোবা ভাবে, ঠিক আছে? তো ইনি এই আন্দোলনটা স্টার্ট করেছিল 1951 সালে। এবং আমরা বিনোবা ভাবে সম্বন্ধে আরেকটি তথ্য জেনে নিই। ইনি প্রথম ম্যাক্সেসা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কি ম্যাক্সেসা অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে। তো এই কোশ্চেনটাও কিন্তু এক্সামে পড়ে। তাহলে ভূদান আন্দোলন স্টার্ট করেছিল আচার্য বিনোবা ভাবে এবং সেটা স্টার্ট করেছিল 1951 সালে। আর আচার্য বিনোবা ভাবে কিন্তু 1958 সালে ম্যাক্সেসাই পুরস্কার পেয়েছিল, প্রথম ভারতীয় যিনি ম্যাক্সেসাই পুরস্কার পেয়েছিল, ঠিক আছে? পরেরটা দেখো, ভারতের তড়িৎ শক্তির বেশিরভাগটা কোত্থেকে পাওয়া যায়? তাহলে ভারতের তড়িৎ শক্তির বেশিরভাগটা আমরা তাপ শক্তি থেকে পেয়ে থাকি, তাই না? তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে কয়লাকে পুড়িয়ে সেখান থেকে আমাদের এনার্জি অর্থাৎ ইলেকট্রিক তৈরি করা হয়। তা ভারতের বেশিরভাগ শক্তি আমরা পেয়ে থাকি কিন্তু কি তাপ শক্তি থেকে। পৃথিবীতে কোন দেশের সংখ্যা সবচেয়ে বেশি? দেখো, পৃথিবীতে সবচেয়ে বেশি দেশের সংখ্যা ছিল কিন্তু আমাদের চীন, কিন্তু চীনকে টপকে এখন হচ্ছে আমাদের ভারত, মহান ভারত বা ইন্ডিয়া হচ্ছে কিন্তু পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা বেশি। প্রায় এখন 141 কোটি, 42 কোটির কাছাকাছি জনসংখ্যা আছে। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড বা আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড মানে হচ্ছে একটা সংস্থা যে সারা পৃথিবীর বিভিন্ন দেশকে টাকা ধার দিয়ে থাকে, ঠিক আছে? তাহলে এবং তারা সুদ সমেত আবার পরে ফেরতও পায়, যেমন ব্যাংকের মতো কাজ করে। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড হচ্ছে একটা ব্যাংকের মতো কাজ করে, যে সারা পৃথিবীতে বিভিন্ন দেশকে কি না যারা এই 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 সংস্থার মেম্বার কি তাদেরকে টাকা ধার দিয়ে থাকে। তো ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড এদের
এদের সদস্য ছিল কিন্তু 190 জন, আগে 150 জন ছিল, এখন হচ্ছে 190 জন সদস্য দেশ আছে। এবং এটি স্ট্যাবলিশ বা তৈরি করা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। কোথায় না ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কিন্তু ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড তৈরি করা হয়েছে। চার্লস স্নো হচ্ছে কিন্তু একজন বিখ্যাত লেখক, ঠিক আছে। গুপ্ত যুগের কোন মন্দির ইট দিয়ে তৈরি? গুপ্ত যুগের কিন্তু ভিতরগাঁও মন্দির কিন্তু কি ইট দিয়ে তৈরি, ঠিক আছে। পুস্তাস তৃণভূমি কোন দেশে? পুস্তাস তৃণভূমি কিন্তু হচ্ছে হাঙ্গেরি দেশে, ইউরোপের হাঙ্গেরি দেশে হচ্ছে যে পুস্তাস যে তৃণভূমি বা তৃণভূমি দেখা যায় সেটা হচ্ছে পুস্তাস বলে। আচ্ছা, আমাদের আফ্রিকা মহাদেশে যে তৃণভূমি দেখা যায় সেটাকে আমরা বলি সাভানা তৃণভূমি, ঠিক আছে। তারপরে মনে করো আমাদের আমেরিকা মহাদেশে যে উত্তর আমেরিকায় যে তৃণভূমি দেখা যায় সেটাকে বলা হয় প্রেইরি, এবং দক্ষিণ আমেরিকায় যে তৃণভূমি দেখা যায় সেটাকে আমরা বলে থাকি পম্পাস। আমাদের এশিয়া এবং ইউরোপে যে তৃণভূমি দেখা যায় সেটাকে আমরা বলে থাকি স্টেপস। কী বলে থাকি? স্টেপস, ঠিক আছে। এবং বরফের দেশে যে তৃণভূমি দেখা যায় মানে সেকে আমরা বলি তুন্দ্রা অঞ্চল বলি, ঠিক আছে। তাহলে পুস্তাস হচ্ছে হাঙ্গেরি। এবং মনে রাখবে তোমার নিউজিল্যান্ডে যে তৃণভূমি দেখা যায় তাকে বলা হয় কিন্তু ক্যান্টবেরি। নিউজিল্যান্ডে যে তৃণভূমি দেখা যায় তাকে ক্যান্টবেরি বলে, এবং অস্ট্রেলিয়াতে যে তৃণভূমি দেখা যায় তাকে বলে ডাউন্স ডাউন্স ঠিক আছে। পরিবেশ সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়? দেখো, পরিবেশ সংরক্ষণ আইন ভারতের প্রণয়ন হয়, ঠিক আছে, 1986 সালে। তাহলে পরিবেশ সংরক্ষণ আইন কবে ভারতে স্টার্ট হয়? 1986 সালে, ঠিক আছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ভারতে চালু হয় 1986 সালে। আচ্ছা, এটা তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে। আমাদের যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল মধ্যপ্রদেশে, তাহলে মধ্যপ্রদেশে যে গভীর রাতে ভোপাল দুর্ঘটনাটা ঘটেছিল সেটা হয়েছিল 1984 সালে। তো 1984 সালে হওয়ার পরে সেখানে কিন্তু আমাদের ভারতে প্রচুর এফেক্ট পড়েছিল জনসংখ্যার ওপরে, মানে মানুষের ওপরে, যার জন্য ভারত সরকার তার 2 বছর পরে অর্থাৎ ঠিক 1986 সালে কিন্তু পরিবেশ সংরক্ষণ আইন সারা দেশে প্রণয়ন করে। উর্দু সাহিত্য সূত্র হয় ভারতে কোন আমলে? দেখো, উর্দু সাহিত্যের সূত্র হয় ভারতে কিন্তু বাহমনি সাম্রাজ্য যখন রাজত্ব করছিল দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতে বাহমনি সাম্রাজ্যের রাজত্বকালে কিন্তু উর্দু সাহিত্য ভারতে কিন্তু খুবই প্রসার লাভ করে। এই বাহমনি সাম্রাজ্যের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী ছিল কিন্তু গুলবার্গ, ঠিক আছে। তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। অওধি কোন অঞ্চলের কথ্য ভাষা? অওধি হচ্ছে কিন্তু অযোধ্যা অর্থাৎ আমাদের যে উত্তরপ্রদেশের এবং তার আশেপাশের যে এলাকা সেখানকার ভাষা কিন্তু অওধি। তাহলে অওধি কোথাকার ভাষা? উত্তরপ্রদেশ এবং তারা উত্তরপ্রদেশের অযোধ্যা এবং তার আশেপাশের ভাষাকে কিন্তু অওধি ভাষা বলা হয়। কোন শহরে এই সোনার দরজার শহর নামে পরিচিত? তাহলে কোন শহরকে বলা হচ্ছে সোনার দরজার শহর বলা হয়, ঠিক আছে? গোল্ডেন ডোর সিটি বা সোনার দরজা সিটি, সেটা হচ্ছে কিন্তু আমেরিকার ফ্রান্সিসকোকে কিন্তু বলা যায় সোনার দরজার শহর, ঠিক আছে। আমাদের আমাদের ভারতের আহমেদাবাদ কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? গুজরাটের আহমেদাবাদকে, ঠিক আছে। এটা বিভিন্ন এক্সামে কিন্তু বারবার পড়ে, ওই জন্যই বলে দিলাম তোমাদের। বুকলাং কোন প্রাণীর শ্বাসঙ্গ? সেটা হয়ে যাবে কিন্তু মাকড়সা। যেমন আমাদের শ্বাসঙ্গ কি? ফুসফুসের সাহায্যে আমাদের বায়ু গ্রহণ এবং নিঃশ্বাস প্রশ্বাস হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মানুষের, কিন্তু বুকলাং কাদের থাকে? মাকড়সাদের কিন্তু শ্বাসঙ্গ হচ্ছে বুকলাং। ফাইলেরিয়া কোথায় হয়? ফাইলেরিয়া হচ্ছে এক ধরনের রোগ, সেটা কিন্তু মানুষের পেশিতে হয়। কোথায় হয়? মানুষের পেশিতে হয়। শরীরের মধ্যে যে পেশি থাকে সেই পেশিতে কিন্তু ফাইলেরিয়া রোগ সংক্রমণ ঘটে, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, 0 ডিগ্রির নিচে সালোক সংশ্লেষ হয় কোন উদ্ভিদে? এটা হয়ে যাবে তোমার লাইকেন। লাইকেন হচ্ছে এক ধরনের উদ্ভিদ, ঠিক আছে, যার টেম্পারেচার কী হচ্ছে না 0 ডিগ্রির নিচেও চলে যায়, বোঝা গেল। এবং লাইকেন কিন্তু হচ্ছে বায়ু, কী বলছে, পরিবেশ দূষণ হলে লাইকেনের কালার চেঞ্জ হয়ে যায়, ওই জন্য বায়ু নির্দেশক বলা হয়, ঠিক আছে। কী নির্দেশক? আমাদের হচ্ছে বায়ু নির্দেশক, কারণ বায়ুর মানে আমাদের পরিবেশের বায়ুর, আচ্ছা, যদি দূষণ হয়, বায়ু দূষণ হলে কিন্তু এই লাইকেনের কালার চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু প্রাইমারি টেটে পড়েছিল এই কোশ্চেনটা। তা লাইকেন হচ্ছে কি না হচ্ছে আমাদের সালোক সংশ্লেষে কী হয়? সালোক সংশ্লেষ হয় এমন একটি উদ্ভিদ যা 0 ডিগ্রির নিচেও কিন্তু সালোক সংশ্লেষ হয়। তারপরে কোশ্চেন তোমরা দেখতে পাবে, পরে কোশ্চেন বলছে নালন্দায় প্রথম বিহার মঠ কে নির্মাণ করে? সেটা হয়ে যাবে কিন্তু রাজা শক্রাদিত্য, ঠিক আছে। রাজা শক্রাদিত্য 450 খ্রিস্টাব্দে কিন্তু নালন্দা, যে বিহারের নালন্দায় কিন্তু কি না বৌদ্ধ মঠ, কি না বৌদ্ধ মঠ তিনি নির্মাণ করেছিলেন।
আর যদি কোশ্চেন পড়ে নালন্দা কে তৈরি করেছিলেন, তাহলে বলবো আমরা কিন্তু গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। গুপ্ত বংশের রাজা কুমারগুপ্ত কিন্তু বিহারের নালন্দা নালন্দা ইউনিভার্সিটি, এটা কিন্তু তিনি স্ট্যাবলিশড করেছিলেন। কোন স্থান জীবমণ্ডল সংরক্ষণের পদ্ধতির আওতায় নেই? অর্থাৎ আমাদের গুজরাটের কচ্ছর রন কিন্তু আমাদের যে জীবমণ্ডল সংরক্ষণ করার জন্য বায়োস্ফিয়ার রিজার্ভ করা হয় না, তো এই বায়োস্ফিয়ার রিজার্ভ বা বিভিন্ন যে সরকারি সংরক্ষণের আন্ডারে কিন্তু এই আমাদের গুজরাটের কচ্ছন রন এটা কিন্তু নেই। ঠিক আছে। ইতিহাস থেকে একটা কোয়েশ্চেন, ভারতের ভাইসরয় লর্ড মেয়োকে হত্যা করেছিল, একজন হত্যা করেছিল কোথায়? না আন্দামান হত্যার অভিযোগে কাকে ফাঁসি দেয়? তো দেখো, ভারতের ভাইসরয় লর্ড মেয়ো, ঠিক আছে, তাকে হত্যা করেছিল আন্দামান নিকোবর যে জেলে লর্ড মেয়োকে হত্যা করেছিল কে? শের আলী। তাহলে শের আলী কিন্তু ভারতের ভাইসরয় লর্ড মেয়োকে হত্যা করেছিল আন্দামান নিকোবর, যার জন্য তার ফাঁসি হয় 8 ফেব্রুয়ারি 1872 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। পরে কোশ্চেন, ভেদ্দা উপজাতি কোথায় দেখা যায়? ভেদ্দা উপজাতি দেখা যায় কিন্তু শ্রীলঙ্কায়। ভেদ্দা উপজাতি কোথায় দেখা যায়? আমাদের ভারতের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, সেটা হচ্ছে ভেদ্দা উপজাতি দেখা যায়। ভারতের প্রথম লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কতজন প্রতিনিধি ছিল? দেখো, ভারতের লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রথম 34 জন প্রতিনিধি ছিল। তাহলে ভারতে যখন স্বাধীন হওয়ার পর প্রথম যখন লোকসভা ভোট হলো, লোকসভা ভোট হওয়ার পরে 1952 সালে, এবং তখন কি লোকসভা গঠন হলো। তাহলে ভারতের প্রথম লোকসভা ভোট বা লোকসভা গঠন হলো কিন্তু 1952 সালে 17 এপ্রিল। তাই লোকসভা গঠনে বিভিন্ন রাজ্য থেকে সদস্য থাকে, তাহলে আমাদের তখন পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সদস্য ছিল 34 জন। কজন? 34 জন। এখন কিন্তু লোকসভার সদস্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে 42 জন, এটা তোমরা মনে রাখবে। 42 জন সদস্য। তখন কিন্তু আমাদের কতজন সদস্য ছিল? তখন কিন্তু আমাদের 34 জন সদস্য ছিল। এখন কিন্তু লোকসভায় সদস্য আমাদের হচ্ছে 42 জন। ঠিক আছে। আর এবং লোকসভার পরে মনে করো রাজ্যসভায় আমাদের পশ্চিমবঙ্গের সদস্য কজন? 16 জন। পরে কোশ্চেন দেখো, গরুর দুধে কোন ভিটামিন থাকে না? গরুর দুধে কিন্তু ভিটামিন সি থাকে না। ঠিক আছে, ভিটামিন সি থাকে না। এবং এই ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে বেরিয়ে আসে শরীর থেকে। ঠিক আছে, কারণ ভিটামিন সি জলে দ্রাব্য, মানে জলে গুলে যায়, যার জন্য আমাদের মূত্রের সাহায্যে কিন্তু শরীর থেকে বেরিয়ে আসে। কত ফুট উচ্চতায় মানুষের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়? অর্থাৎ শ্বাস প্রশ্বাস বা ব্রিদিংয়ের অসুবিধা হয় মানুষ যখন 12,000 ফুট ওপরে চলে যায়। তাহলে 12,000 ফুট ওপরে চলে গেলে কিন্তু মানুষের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয়, কারণ যত ওপরে যাওয়া যাবে তত কিন্তু অক্সিজেনের ঘনত্ব কমে আসে, অক্সিজেনের পরিমাণ কমে আসে, যার জন্য আমাদের কিন্তু শ্বাসকষ্ট দেখা দেয়। কোন সুলতানকে জগৎগুরু বলা হয়? তাহলে কোন সুলতানকে জগৎগুরু বলা হয়? জগৎগুরু বলা হয় কিন্তু আদিল শাহ। ঠিক আছে, তাহলে আদিল শাহকে কিন্তু জগৎগুরু বলা হয়। কোন সুলতানকে জগৎগুরু বলা হয়? আদিল শাহ। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় কিন্তু হুসেন শাহ। তাহলে বাংলার আকবর বলা হয় কিন্তু হুসেন শাহ, শাহী বংশের রাজা হুসেন শাহ। তো বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে, জগৎগুরু বলা হয় আদিল শাহ, বাংলার আকবর হচ্ছে হুসেন শাহ। যদি কাশ্মীরের আকবর বলা হয় তাহলে হবে কিন্তু জয়নাল আবেদিন। ক্লোরোফিলের সূর্যালোকে কোন কণা শোষণ করে? দেখো, উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে গেলে সালোক সংশ্লেষ করে, তার জন্য তার কি সূর্যের আলো লাগে। তো এই সূর্যালোক অর্থাৎ সূর্যের আলোর ফোটন কণা কিন্তু আমাদের কে শোষণ করে? গাছ শোষণ করে। ঠিক আছে। কোন নদীর দ্বারা সৃষ্টি হয়েছে বিখ্যাত ভিক্টোরিয়া ফলস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিক্টোরিয়া ফলস যেটা তৈরি হয়েছে আফ্রিকায়, এটা কোন নদী দ্বারা সৃষ্টি হয়েছে? এটা হবে কিন্তু জাম্বেজি নদীর দ্বারা। তাহলে জাম্বেজি নদীর দ্বারা কিন্তু ভিক্টোরিয়া ফলস সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই আফ্রিকা মহাদেশে দুটো দেশ আছে, তানজানিয়া এবং উগান্ডা। তো এই তানজানিয়া এবং উগান্ডা দেশের বর্ডারে, অর্থাৎ আমাদের ভিক্টোরিয়া কি আছে? ভিক্টোরিয়া লেক আছে। ঠিক আছে, এই ভিক্টোরিয়া লেক থেকে কিন্তু নীল নদ সৃষ্টি হয়েছে আফ্রিকা মহাদেশের তানজানিয়া এবং উগান্ডার বর্ডারে। ভিক্টোরিয়া লেক, ঠিক আছে, সেই ভিক্টোরিয়া হ্রদ থেকে কিন্তু আমাদের কি নীল নদ সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। আর আমাদের কোশ্চেনটা হচ্ছে কোন নদী থেকে ভিক্টোরিয়া ফলস সৃষ্টি হয়েছে? তাহলে আমরা বলবো কিন্তু জামবেজি নদী থেকে। ঠিক আছে, পরের কোশ্চেনটা আমরা যাই। চলো, পরের কোশ্চেনটা কি বলেছে দেখি। চলো, বাঁদর এবং লেমুর প্রভৃতি ওড়ার সময়
সাহায্যকারী ঝিল্লিকে কি বলে? তাদেরকে প্যাটাজিয়াম বলে, প্যাটাজিয়াম বলে। বাঁদর বা লেমুর জাতীয় যখন প্রাণীরা ওড়ে, ঠিক আছে, তাদের কি একটা পর্দা থাকে, সেই পর্দা ওড়ার জন্য একটা পর্দা থাকে, লক্ষ্য করে দেখবে ডানার সাথে পুরো একদম লাগানো থাকে পর্দা। সেই পর্দাটা হচ্ছে, আমরা পর্দাকে বলা হয় প্যাটাজিয়াম। পুরন্দরের সন্ধি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? পুরন্দরের সন্ধি হয়েছিল কিন্তু আমাদের দিল্লির মোগল সম্রাট ঔরঙ্গজেব এবং শিবাজির মধ্যে হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। তাহলে পুরন্দরের সন্ধি হয়েছিল আমাদের মোগল সম্রাট ঔরঙ্গজেব এবং শিবাজির মধ্যে 1776 সালে। পৃথিবীর দীর্ঘতম সেতু কি? আমাদের ভারতের সোন নদীর ওপরে যে সেতুটি আছে সেটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সেতু। তাহলে পৃথিবীর দীর্ঘতম সেতু বা ভারতের দীর্ঘতম সেতু বললে আমরা বলবো সোন নদীর ওপরে সেতু। আর আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু বললে বলবো জয়ী সেতু, ঠিক আছে, জয়ী সেতু। পরে কোশ্চেন দেখো, কানের ভেতরে যে তরল পদার্থ থাকে তাকে বলে এন্ডোলিফ। আমাদের কানের ভেতরে এক ধরনের তরল পদার্থ থাকে, তাকে বলে এন্ডোলিফ, ঠিক আছে। এই পদার্থটা হচ্ছে আমাদের কানের মধ্যে যে ভাইব্রেশনগুলো যায় সেগুলোকে মিনিমাইজ করে, মানে সেই ভাইব্রেশনগুলোকে কমিয়ে দেয়। স্টেপিস, স্টেপিস হচ্ছে আমাদের মধ্যকর্ণে অর্থাৎ কানের মধ্যে মাঝের কানে অর্থাৎ মধ্যকর্ণে অবস্থিত স্টেপিস, যেটা হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোটো হাড়। তাহলে স্টেপিস হচ্ছে আমাদের শরীরের সব থেকে ছোটো হাড়, যেটা আমাদের কানের মধ্যে অবস্থিত। কার প্রকৃত নাম মীর নিসার আলী? মীর নিসার আলী কিন্তু প্রকৃত নাম হচ্ছে আমাদের কার? মীর নিসার আলীর প্রকৃত নাম হচ্ছে কিন্তু কার বলো তো? আমাদের যে তিতুমির। তিতুমিরের বাঁশের কেল্লা, যেটা আমরা সবাই জেনে থাকি উত্তর 24 পরগনা নারকেল বেরিয়াতে। তো তিতুমিরের যে তিতুমির, এই তিতুমিরের কিন্তু তিতুমিরের ভালো নাম হচ্ছে মীর নিসার আলী, ঠিক আছে। এই তিতুমির কিন্তু আমাদের ওয়াহাবি বাংলাতে ওয়াহাবি আন্দোলনকে তিনি লিড করছিলেন, তিনি চালিয়ে যাচ্ছিলেন। কে? বাংলাতে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল তিতুমির। এবং তার যে তিতুমির কিন্তু বারাসাত বিদ্রোহ করেছিল, ঠিক আছে, যেটা উত্তর 24 পরগনায় নারকেল বেরিয়াতে বাঁশের কেল্লাতে তিনি যুদ্ধ করেছিল ইংরেজদের সাথে, এবং সেখানে তিনি মারা গিয়েছিল। বারাসাত বিদ্রোহ যদি বলে তাহলে কিন্তু আমাদের তিতুমির হবে। পতঙ্গের কজোড়া পা থাকে? পতঙ্গের 3 জোড়া পা থাকে, অর্থাৎ 6টি পা থাকে। সবচেয়ে ভঙ্গুর ধাতু কোনটি? ভঙ্গুর মানে বলতে পারে এক ধরনের নমনীয় বা খুব সহজেই ভেঙে যায় এরকম ধাতু। সবচেয়ে ভঙ্গুর ধাতু হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে কিন্তু বিসমাথ। বিসমাথ হচ্ছে কিন্তু সব থেকে ভঙ্গুর ধাতু, ঠিক আছে। আর সব থেকে কঠিন ধাতু হলে অসমিয়াম হবে, অসমিয়াম। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিল এবং কখন, কত সালে? তাহলে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল কিন্তু কেশব কার্ভে। কেশব কার্ভে তৈরি করেছিল 1916 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের পুনেতে। তাহলে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কেশব কার্ভে 1916 সালে পুনেতে স্ট্যাবলিশড করেছিল। কোন নদীর মিলিত প্রবাহকে রূপনারায়ণ নদী বলা হয়? তাহলে আমাদের পশ্চিমবঙ্গে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদী দুটি মিলিত হয়ে রূপনারায়ণ নদীতে তৈরি করে। তাহলে আমাদের হচ্ছে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহকে আমরা বলে থাকি রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদীর তীরে কিন্তু কোলাঘাট অবশ্যই আমাদের এই রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, আমরা যে প্রায় যখন দীঘা বা বিভিন্ন লং ড্রাইভে যাই, দীঘা পুরী টুরি, তখন দেখবে আমাদের কলকাতা টপকে যাওয়ার পরে আমরা কোলাঘাটে গিয়ে সেখানে কী করি? সেখানে রেস্ট নিই, টিফিন করি। এই কোলাঘাট হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত, যে রূপনারায়ণ নদীটি হচ্ছে শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহ। পশ্চিমবঙ্গ সরকারের একটি পরোক্ষ কর মানে যেগুলোকে ডাইরেক্ট নেওয়া হয় না, ইনডাইরেক্টলিভাবে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গে একটি পরোক্ষ কর হচ্ছে বিনোদন কর। বিনোদন কর হচ্ছে পশ্চিমবঙ্গের এক ধরনের পরোক্ষ কর। আর যদি বলে ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ কর বলে, পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রত্যক্ষ কর বললে আমরা বলবো ভূমি রাজস্ব কর, ঠিক আছে। কি? ভূমি রাজস্ব কর, বা ভূমির জন্য যে খাজনা কাটতে হয়। কোন জাতীয় কোষ বিভাজনে দেহের কোষের সংখ্যা বৃদ্ধি হয়? আমরা বলবো মাইটোসিস। কোষ বিভাজন বিভিন্ন ধরনের হয়। মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস। আমাদের দেহে যে কোষ থাকে না, সেই কোষ বিভিন্নভাবে কিন্তু সেগুলোকে ভাঙে আর কি, সেগুলো বৃদ্ধি করে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু আমাদের কোষের সংখ্যা বেড়ে যায়, সংখ্যা বাড়ে। মিওসিস কোষ বিভাজনে কোষের সংখ্যা কমে যায়। তাহলে আমাদের মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু দেহে কোষের সংখ্যা বেড়ে যায়। ক্লোরোফিলবিহীন একটি প্রাণীর নাম। ক্লোরোফিলবিহীন একটি প্রাণীর নাম হচ্ছে ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে একটি প্রাণী, ক্লোরোফিলবিহীন প্রাণী। আফ্রিকার কেপটাউন শহর কারা তৈরি করেছিল? তাহলে ডাচ বণিকরা কিন্তু আফ্রিকার কেপটাউন শহর তৈরি করেছিল। পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়? কৈবর্ত বিদ্রোহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের বাংলার পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে কিন্তু কৈবর্ত বিদ্রোহ হয়েছিল।
তাহলে বাংলার পাল রাজা দ্বিতীয় দ্বিতীয় মহিপালের আমলে কী হয়েছিল না কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে বাংলার পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলে কি কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, এবং এই কৈবর্ত বিদ্রোহ যিনি চালিয়ে গিয়েছিলেন তার নাম হচ্ছে দিব্যক। তাহলে বাংলার দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, এবং কৈবর্ত বিদ্রোহের নেতাকে আমরা বলতে পারি কিন্তু দিব্যক ছিল কৈবর্ত বিদ্রোহের নেতা। মহাত্মা গান্ধী তিনি বিড়লা হাউসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। তাহলে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিলেন নাথুরাম গডসে। কোথায়? বিড়লা হাউসে। সেই বিড়লা হাউসের বর্তমান নাম হচ্ছে গান্ধী সদন। সেই বিড়লা হাউসের বর্তমান হচ্ছে গান্ধী সদন। এই নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন 30শে জানুয়ারি 1948 সালে। কবে? 30শে জানুয়ারি 1948 সালে, ঠিক আছে। তো এই 30শে জানুয়ারি 1948 সালে আমাদের গান্ধীকে হত্যা করা হয়েছিল, নাথুরাম গডসে করেছিলেন। তো ওই জন্য 30শে জানুয়ারিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করে থাকি, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে কিন্তু জিকে ম্যারাথন বা জিকে প্র্যাকটিস সেটের আরও একটি ক্লাস তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।